তাইওয়ানে চলছে মুন ফেস্টিভ্যাল, আর এই মুন ফেস্টিভ্যাল উপলক্ষে তাইওয়ানে ছুটি ঘোষণা করেছে। এখানে এই দিনটা থাকে সরকারি ছুটি। এই সরকারি ছুটির দিনে হয় নানান রকমের এদের খাওয়া দাওয়া, বারবিকিউ পার্টি, আর তার সঙ্গে এদের আনন্দ উৎসব। আজকে সন্ধেবেলার খাবারে রয়েছে পনির মাশরুম মশালা, আর তার সঙ্গে ফ্রায়েড রাইস, বর আর আমার দুজনের। এই আনন্দ উৎসবে আমরাও তাই সামিল হওয়ার জন্য আজকে কিছু রান্নাবান্না করব। আজকে খাওয়া দাওয়া চলবে বেশ দারুণ জমজমাটি। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তাইওয়ানে চলছে মুন ফেস্টিভ্যাল। এদের এই মুন ফেস্টিভ্যালটা সবথেকে বড় একটা উৎসব। এদের সারা বছরে 3টে বড় উৎসব হয়। সেই 3টে উৎসবের মধ্যে এই উৎসবটা এদের কাছে অনেকটাই বড় উৎসব। আর এই দিনে ওদের বাড়িতে অনেক বন্ধুবান্ধব আসে, একসঙ্গে খাওয়া দাওয়া চলে, বিভিন্ন ধরনের বারবিকিউ খাবার বানায়, বিভিন্ন ধরনের খাবারের মধ্যে থাকে কেকটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। কেকটাও থাকে, কেকের মধ্যে বিভিন্ন ধরনের মুন কেকটা ওদের কাছে খুব স্পেশাল হয়। মুন কেকের মতো একদম চাঁদের মতো দেখতে ওরা কেক বানায়, একসঙ্গে সবাই মিলে সেই কেকটা খায়, সারা রাত ধরে চাঁদ দেখে, সেলফি তোলে। এদের কাছে এই উৎসব মানে আমি দেখেছি এখানে বেশ প্রত্যেকে তার বাড়ির নিচে রাস্তার ধারে ওরা ওভেনে সব বারবিকিউ বানাচ্ছে। তো এদের কাছে এটা এত বড় একটা উৎসব যে সারা বছর কাজকর্মের পর যখন কোনো একটা উৎসব আসে, তখন আমাদের মতো এরা খুব বেশি হই হুল্লোড় না করলেও এদের কাছে এই উৎসবটা কিন্তু অনেক আনন্দের। এবং এই মুন ফেস্টিভ্যালটা ওরা চাঁদ দেখে, আকাশে সব থেকে বড় চাঁদ ওঠে, ওই চাঁদের মতো ওরা কেক বানায়। একদম ওরা মনে করে যে এই দিন ওদের কাছে অনেক বেশি আনন্দের, অনেক বেশি শুভ। কিন্তু তারপর ওদের কিছু কিছু কুসংস্কার রয়েছে, কিছু মিথ রয়েছে, যেগুলো ওরা মনে করে যে এই দিনে ওদের বিবাহ করা চলবে না, এই দিনে নাকি ওদের বিচ্ছেদ হতে পারে। ওদের কিছু গল্প রয়েছে যেখানে এই ধরনের কিছু কাহিনী রয়েছে, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে পারে এই দিনে বিবাহ করলে। সেই সমস্ত গল্পগুলো, কুসংস্কারগুলো এরা মেনে চলে। আর যেহেতু এখানে তাইওয়ানে আজকে ছুটির দিন, মধু বাড়িতে রয়েছে, তাই সকালবেলা ও বাজার করে নিয়ে এসছে। বাজারের মধ্যে ও সবজি নিয়ে এসছে, কিছু শাক নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে। তো সেগুলো আমি আজকে রান্না করব। ভাবলাম যে আজকে একটু চিংড়ি মাছ দিয়ে, আর লোটে শাক নিয়ে এসছে যেহেতু, তাই লোটে শাক দিয়ে আজকে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। খেতে বেশ ভালো লাগবে। আর এখানে লোটে শাকটা খুব ভালো পাওয়া যায়। আর এখানকার শাকসবজি এত সুন্দর, টাটকা, ফ্রেশ, একদম সুন্দর, কোনো রকম পোকা মাকড় কিচ্ছু নেই। আমি যে এতদিন 1.5 বছর হয়ে গেল, 2 বছর হতে চললো, আমরা জানুয়ারি মাসে এসেছিলাম 2023 সালে। তো তখন থেকে এখনও পর্যন্ত আমি যে সমস্ত শাকসবজিগুলো কিনেছি, কোনোটাতে কোনো পোকা নেই। বেগুনে একদিনও আমি পোকা পাইনি, কোনো শাকেও পোকা পাবেন না। ফলে এখানকার শাকসবজিগুলো এত সুন্দর হয়, ফ্রেশ হয়। আর ভেজালের তো কোনো কারবারই এখানে চলে না। তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকম কিছু খাবার দাবার বানাই। আর যেহেতু 17 তারিখ মানে এখানে মুন ফেস্টিভ্যাল মানে পূর্ণিমা সব থেকে বড় চাঁদটা ওঠে। এরা ওই দিন সারা রাত ধরে চাঁদ দেখে, সেলফি তোলে, আনন্দ করে, বারবিকিউ পার্টি করে। আর এটা একটা মিড অটাম ফেস্টিভ্যাল, বা এটাকে থ্যাঙ্কস গিভিং ডেও বলা হয়। তো এই দিন যেহেতু ওরাও পার্টি করবে, তো আমরা ভাবলাম যে আমরাও একটু ওদের আনন্দটাকে ভাগ করে নিই। তো সেই জন্য ভাবলাম যে আজকে ভালো মন্দ কিছু একটু রান্না করি। তাই লোটে শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটু বেশ সুন্দর তরকারি করব। আর তার সঙ্গে একটু মাশরুম পনির মশলা রান্না করব। ও মাশরুম নিয়ে এসেছি। এখানে মাশরুম খুব ভালো পাওয়া যায়, মাশরুমগুলো খেতে খুব ভালো। এখানে আমাদের প্রত্যেক সপ্তাহে আমরা এখানে মাশরুম কিনে আনি। আর মাশরুমগুলো এত সুন্দর ফ্রেশ, এতটুকু কোনো শাকসবজি এতটুকু আমাদের বাদ দিতে হয় না। শাকের শুধু শেকড়টুকু ফেলে দিলেই হবে, খুব বেশি বাছাবাছি করাও লাগে না, কোনো ধুলো ময়লা কাদা কিছুই নেই। তো তাই ভাবলাম যে একটু শাক রান্না করি, তার সঙ্গে একটু মাশরুম পনির মশলা রান্না করব, আর একটু ফ্রায়েড রাইস বানাবো। আর যেহেতু মানে ছুটির দিন, এতটা সময় ধরেও রান্না করা যাবে, কোনো কষ্ট নেই। মেয়েকে মধু সামলে নেবে, আর আমি রান্নাবান্নাগুলো করে নিতে পারবো। সবজিগুলো মধু আগে থেকেই কেটে দেয়, আর ফলে আমার রান্না করতে খুব বেশি ঝামেলা করতে হয় না। বাকি মশলা টশলা টুকিটাকি যেটুকু লাগে সেটুকু আমি নিজেই করে নিতে পারি।
কেননা মেয়ে তো বড় হয়ে গেছে, ওকে তো সারাদিন সামলে রাখতে হয়, এত পরিমাণ দুষ্টামি করে, ওর পেছনে একজন মানুষ না থাকলে ও যে কখন কি করবে, এই এটা ধরে টানছে, এই ওটা ধরে টানছে, এই এক্ষুনি লাফালাফি কান্নাকাটি করছে। বাচ্চা মানুষ মানেই এরকম, বাচ্চা থাকা মানে একটা ঘর পুরো আনন্দে ভরে থাকে। তো আমি শাকের জন্য একটু পেঁয়াজ আদা রসুন নিয়েছি, কেননা একটু শাকটা একটু অন্যরকমভাবে রান্না করব, বেশ খেতে খুব ভালো লাগবে। আমার তো মানে বাড়িতে যখন খেতাম চিংড়ি মাছ দিয়ে একটু লোটে শাক দিয়ে আলু দিয়ে মা খুব সুন্দর রান্না করতো, আমার ওটা খেতে খুব ভালো লাগতো। আর মাশরুম পনির মশলাটা একটু রান্না করবো, একটু বেশ হালকা গ্রেভি থাকবে। মাশরুমগুলোকে আমি হালকা করে ভেজে নেব, আর এখন আমি পনিরগুলোকে বেশ ভেজে নিয়েছি। এখানে যে পনিরগুলো পাওয়া যায়, এই পনিরগুলো ইন্ডিয়া থেকে আসে, এখানে কিন্তু পনির পাওয়া যায় না, পনির নিজেকে বাড়িতে বানিয়ে নিতে হয়। আর ওই ইন্ডিয়ান যে গ্রোসারি স্টোরগুলো রয়েছে, ওই ইন্ডিয়ান গ্রোসারি স্টোর থেকে আমরা এই পনিরগুলো কিনে আনি। এখানে হলদিরামের পনিরও পাওয়া যায়, হলদিরামের মিষ্টিও পাওয়া যায়, তো আমরা এগুলোই কিনে আনি, এখানে এগুলোই খাওয়া দাওয়া করি। এবারে যখন যদি পনির বা একটু ছানা মানে খেতে ইচ্ছে হয়, তখন আমরা কি করি, দুধ পাওয়া যায় এখানে খুব ভালো, গরুর দুধ আর মোষের দুধ এগুলো পাওয়া যায়। তো গরুর দুধটাই আমরা কিনে আনি, রেড কাউ মিল্ক বলে। তো আমরা এই দুধগুলোই, গুঁড়ো দুধ রেড কাউয়ের কিনে আনি, আর যেটা লিকুইড দুধটা, এটাও খুব ভালো দুধ পাওয়া যায়। আর দুধটা এতটাই ঘন হয় আর দুধে এত পরিমাণ ছানা হয়, সেই দুধটা মানে কোনোরকম কোনো ভেজাল নেই। আমি যখন বাংলাদেশে ছিলাম একদিন মাত্র দুধ কিনেছিলাম, সেই দুধ যখন ফোটাতে যাই, সেই দুধ পুরো একদম ফেনা ফেনা, যেরকম সাবান হয় না, সেই রকম সাবানের মতো হয়ে গেছিলো পুরো একদম। সে কি বিচ্ছিরি কালো বিদঘুটে নোংরা হয়ে গেছিলো, মানে চিন্তা করতে পারবো না। আমি একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম, তো আমার ফোনে বোধহয় থাকার কথা, যদি থাকে আমি খুঁজে দেখাবো আপনাদের। সে এত পরিমাণ নোংরা বিচ্ছিরি জিনিস। তারপরে আর কোনো দিন আমি বাংলাদেশের দুধ কিনিনি, তার ওই দুধ তো ফেলেই দিতে হয়েছিল, আর কোনো দিন কিনিও নি। আর ইন্ডিয়া থেকে আমি গুঁড়ো দুধের প্যাকেট কিনে নিয়ে যেতাম, সেটাই ওখানে থাকতাম যখন, তখন খেতাম। তো যা কিছু বানানোর দরকার হতো তখন ওই গুঁড়ো দুধ দিয়েই বানাতাম। চট্টগ্রামে আমি ছিলাম 1 বছরের মতো, আর ঢাকাতে প্রায় 3-4 মাস মতো ছিলাম, আর মধু ছিল প্রায় 5-6 মাসের মতো। এই নিয়ে আমাদের প্রায় 2 বছর মতো আমরা ছিলাম। মধু ওখানে 1.5 বছর ছিল চট্টগ্রামে। আমি তো বেশি দিন থাকতে পারিনি, মাঝে মধ্যেই যাতায়াত করতাম, আমাকে ইন্ডিয়া আমার পড়াশোনার কাজের জন্য যেতে হতো, আবার আসতে হতো, এইভাবে চলতে থাকতো আমার। আর তো করোনার সময় তখন তো ইউনিভার্সিটি ছুটি, শুধুমাত্র আমার প্রজেক্টের কাজকর্মগুলো জমা দিতে যেতাম, আবার চলে আসতাম বাংলাদেশে, এইভাবেই আমার কাজকর্ম চলতো। তারপরে যখন আমরা এই তাইওয়ানে এলাম, তাইওয়ানে আসার পর প্রত্যেকটা জিনিসপত্র দেখে সত্যি মানে তুলনা করা যায় প্রত্যেকটা জিনিস যে কতটা খাঁটি এদের খাবার দাবার, এবং দুধ থেকে শুরু করে যে কোনো আপনি ফ্রুট জুস সব কিছু এতটাই পিওর হয়, আপনি চিন্তা করতে পারবেন না। তো আমি শাক দিয়ে, লঙ্কা, পেঁয়াজ আর একটু আদা রসুন দিয়ে, একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি শাকটা রান্না করে নিয়েছি। তার সঙ্গে পনির আর মাশরুম আমি ভাজা করে ওই আদা রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। আমার পনির মশলাটাও হয়ে এসছে, প্রায় রেডি, আর শাকটাও হয়ে এসছে। দেখুন শাকটা দেখতে এত সুন্দর হচ্ছে, আর টাটকা শাক খাওয়ার একটা মজাই আলাদা। ঘরের শাকসবজি মানে যখন খাওয়া হতো, আমার মা তো সারা বছর শাকসবজি লাগায়, ফলে ঘরের যে শাকসবজি আমরা খেতাম, সেই শাকসবজির টেস্ট আর বাইরে থেকে যখন কিনে আনতো সার দেওয়া সেই সমস্ত শাকসবজির টেস্ট সম্পূর্ণ আলাদা। যারা গ্রামে থাকে তারা জানে যে একটা সার ছাড়া জিনিসের স্বাদ কতটা সুন্দর। আর আমরা চিরকাল গ্রামেই বড় হয়েছি, আর গ্রামে মানে পড়াশোনার ক্ষেত্রে মাস্টার্স করতেই আমি একমাত্র কলকাতায় গিয়েছি। তার আগে মানে 22 বছর পুরো আমি গ্রামেই মানুষ হয়েছে। দেখুন পনির মশলাটা কত সুন্দর হয়েছে, মাশরুম পনির মশলা, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, দেখতে খুব কালারফুল হয়েছে। পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি একদম রান্না করেছি, আমি কিন্তু কাজু বাদাম দিইনি মাশরুমের মধ্যে, পনিরের মধ্যে। আর এখন আমি ফ্রায়েড রাইসটা বানাবো, তার জন্য আমি ভাত সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন গাজর, একটু বরবটি, একটু ক্যাপসিকাম, একটু কাজু দিয়ে দিয়েছি। কিশমিশটা আমার বাড়িতে শেষ হয়ে গেছে, ফলে কিশমিশটা আজকে আর দিতে পারিনি। প্রায় দিন আমরা ওই সেদ্ধ ভাত, একটু মাছ না হলে তো খেতে পারি না, একটু মাছ, একটু ডাল, আর সামান্য টুকিটাকি এটা ওটা সবজি খাওয়া হয়। আর এই ফ্রায়েড রাইসগুলো খুব কমই বানানো হয়, কেননা এইগুলো ঘিয়ের জিনিস, এগুলো বেশি খেলে শরীর খারাপ করবে। ওই মাংসটা আমাদের প্রত্যেক সপ্তাহে থাকে, চিকেনটা আমরা প্রত্যেক সপ্তাহেই খাই।
আর চিকেন তো মানে মধু যদি প্রত্যেক সপ্তাহে, ও তো চিকেন খাবো না বলে, কিন্তু না খেলে এক সপ্তাহ যদি না খায় ও তো মানে পরের দিনই ছুটবে চিকেন আনার জন্য, এইরকম অবস্থা আর কি। তো যে এই কষা চিকেনটাও খেতে খুব পছন্দ করে। এই চিকেনটা তো করছি না, যেহেতু মুন ফেস্টিভ্যাল, তারপরে পূর্ণিমার দিনে আর চিকেনটা করছি না, আমরা ওই চিংড়ি মাছটাই রান্না করছি। চিংড়ি মাছ দিয়ে লোটে শাকটা রান্না করে নিয়েছি, আর এই ফ্রায়েড রাইসটা আমাদের বানানো হয়ে গেছে, এখন প্লেটে নিয়ে নিয়েছি, তার সঙ্গে পনির মশলাটা নিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন খুব সুন্দর হয়েছে। আর এই স্টিলের প্লেটগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। আমি বড় প্লেট না হলে আমার মানে খেতে ভালো লাগে না। আমার সবসময় ছোটোবেলা থেকে এই ধরনের বড় প্লেটে খেয়ে এসেছি, তো অভ্যেস হয়ে গেছে। সেই জন্য আমি বাড়ি থেকে এই বড় থালাগুলো নিয়ে এসেছি, 2টো থালা নিয়ে এসেছি। তারপরে এখানে তাইওয়ানে এসে, এখানেও অনলাইনে এই ধরনের বড় থালা কিনতে পাওয়া যায়। এখানে আরও এক্সট্রা 2টো থালা কিনেছি। তো একদম ঝরঝরে সুন্দর আজকে ফ্রায়েড রাইসটা বানিয়েছি, তার সঙ্গে শাকের তরকারি আর এই পনির মশলাটা। দেখুন দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যেহেতু এটা একটা আমাদের কাছে অনেক আনন্দের উৎসব, তাইওয়ানে আমরা যারা বিদেশে থাকি তাদের কাছে যদি সামান্য কোনো উৎসব হয় বা কোনো বন্ধু বান্ধবকে যদি কারো বাড়িতে ডাকে, সেটাই আমাদের কাছে অনেক আনন্দ। কারণ আমরা তো এখানে কোনো মানুষজন দেখতে পাই না, মানে মানুষজন দেখতে পাই না বলতে পরিচিত মানুষজন বা বন্ধু বান্ধব বা নিজের আত্মীয় স্বজনকে তো কাছে পাই না। ফলে কেউ যদি ভালোবেসে ডাকে বা কেউ যদি 2টো গল্প করে, সেটাই আমাদের কাছে অনেক কিছু। আর যে দেশে থাকে সেই দেশের উৎসব, সেই দেশের কালচার অবশ্যই সম্মান করা উচিত, আর আমরাও তাই করি। আমাদের দেশেও যে সমস্ত বিদেশিরা আসে পড়াশুনো করতে বা কাজের সূত্রে বা বেড়াতে, তারাও যেমন আমাদের দেশের কালচারকে সম্মান করে, তেমনি আমাদেরও উচিত বাইরের দেশের কালচারকে সম্মান করা, আমরা যেখানে থাকি সেই দেশের মানুষকে সম্মান করা। এই ফেস্টিভ্যালটা খুব আমাদের খুব ভালো লাগে। আর এখানে তো বৌদ্ধিস্ট জনসংখ্যা অনেকটাই বেশি, তো বৌদ্ধ সম্প্রদায়ের কিছু উৎসব রয়েছে সেগুলোতে মানে গেলে খুব আনন্দ হয়, খুব মজা লাগে। ওই বৌদ্ধ মন্দিরগুলোতে গেলেও খুব ভালো লাগে। আমি বহুবার বৌদ্ধ মন্দিরগুলোতে গিয়েছি, আপনাদের দেখাবো আর একটা ব্লগ করে বৌদ্ধ মন্দিরে। তো এখানে ছোটোখাটো এই সমস্ত মন্দিরগুলো রয়েছে বাড়ির কাছাকাছি, অনেক বৌদ্ধ মন্দির। এখানে মানুষরা বৌদ্ধ সম্প্রদায়ের অনেক মানুষ রয়েছে যারা বৌদ্ধ দেবতাকে ওদের প্রধান দেবতা বলে মনে করে, এবং প্রচণ্ড ওরা ভক্তি শ্রদ্ধা করে, যেটা আমরা চিন্তা করতে পারবো না। আমরা হয়তো বুদ্ধ পূর্ণিমাটা পালন করি, কিন্তু গৌতম বুদ্ধ আমাদের দেশে জন্মগ্রহণ করে যে পরিমাণ শ্রদ্ধার পাত্র, যে পরিমাণ মানে আমাদের ভক্তি শ্রদ্ধা করার কথা ছিল, সেটা আমরা করতে পারিনি। কিন্তু এখানে মানুষদেরকে যদি আপনারা দেখেন, মানে কী পরিমাণ যে এরা ভক্তি শ্রদ্ধা করে চিন্তার বাইরে। এরা নিরামিষ খায়, গৌতম বুদ্ধের সমস্ত নিয়মগুলো এরা ফলো করে চলে। এদের যেহেতু গৌতম বুদ্ধের নিয়মের অনেকগুলো ভাগ হয়ে গেছে, অনেক সম্প্রদায় হয়ে গেছে, কিন্তু তারপরেও এদের মধ্যে যে পরিমাণ আমরা মানে সহনশীলতা দেখি, আর এরা একটা পিঁপড়েকেও পর্যন্ত মানে মারতে পারে না। একটা পিঁপড়েও যদি কোথাও দেখে ফেলে, সেই পিঁপড়েটাকে আস্তে করে রাস্তায় ছেড়ে দেবে বা অন্য কোথাও সেফ জায়গায় ছেড়ে দেবে, যেখানে মানে পিঁপড়েটার কোনো আঘাত লাগবে না। মানে এই ধরনের জিনিসগুলো আপনারা যদি দেখেন, তাহলে কল্পনা করতে পারবেন না যে সত্যিকারে মানে যে দেশে যার জন্ম, যেখানে তার সম্মান পাওয়ার কথা, সেই দেশে সম্মান পায় না। বলে না, গেও যোগে ভিক পায় না, সেই রকমই অবস্থা হয়েছে। মানে এখানে গৌতম বুদ্ধকে যে পরিমাণ ভক্তি শ্রদ্ধা সম্মান করা হয়, আমরা আমাদের দেশে জন্মগ্রহণ করে আমাদের দেশে আমরা তার বৌদ্ধ মন্দির, বৌদ্ধ বিহার সব কিছু থাকা সত্ত্বেও আমরা সেই সম্মানটা দিতে পারিনি। এখন এত ঘুম আসছে, খেতে খেতে যেন ঘুম ধরে যাবে। গরম গরম খাবার হলে আলু সেদ্ধ দিয়েও খাওয়া যায়। আর আমার তো ডিম আলু মাখা বা শুধু আলু মাখা একটু ঝাল ঝাল করে মাখতে হবে, একটু কাঁচা পেঁয়াজ হলে বেশ সুন্দর খাওয়া হবে। আমি এরকম সাদামাটা খাবারই বেশি পছন্দ করি। আজ ফ্রায়েড রাইসটা হলো সেই মেয়ের অন্নপ্রাশন হয়েছিল, তারপরেই এতদিন পর আবার রান্না করলাম। নাহলে ফ্রায়েড রাইস এগুলো ঘি জিনিস তো, ফলে এগুলো খুব যত কম খাওয়া যায় তত ভালো। ঘি, তেল মশলা এগুলো এত পরিমাণ খাওয়া দাওয়া হয়, এমনিতেই মতো ঘি দিয়ে ভাত খায়, তারপরে আবার আমরা প্রত্যেক সপ্তাহে চিকেন রান্না করি, ফলে এত তেল মশলার জিনিস খেলে শরীর খারাপ করবে। তো ফ্রায়েড রাইসটা তাই অনেক দিন পর বানালাম, কারণ ঘি দিয়ে বানাতে। তো চলুন, আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করতে হবে।
আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন। আরও নতুন নতুন কিছু এই দেশের সম্পর্কে বা এই দেশের মানুষজন সম্পর্কে আর এই জায়গাগুলো সম্পর্কে, এখানকার খাবার দাবার সম্পর্কে যতটুকু আমরা যা জানবো বা আমাদের জীবনযাপন যেভাবে চলছে, কিভাবে আমরা থাকছি, কিভাবে আমরা সব কিছু মেয়েকে নিয়ে নিজেদেরকে সামলে সমস্ত কাজকর্ম করছি, এই ধরনের আমার টুকিটাকে কিছু জিনিসপত্র, কিছু কাজকর্ম আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।